আমি তোমার দ্বিধায় বাঁচি পর্ব 5। ডাইনিং টেবিলে যখন বাড়ির সকল সদস্যরা ব্রেকফাস্ট করছে তখন রাজবীর ঋষি এবং রেয়াংশের উদ্দেশ্যে বলল, প্যান্থার গ্ল্যান্সের সম্পর্কে কি তোমরা কিছু জানো? কথাটা শুনে রেয়াংশের খাওয়া থেমে গেল। তবে ঋষি খেতে খেতে স্বাভাবিক ভঙ্গিতেই উত্তর দিল, ইয়েস ড্যাড, প্যান্থার গ্ল্যান্স ইজ আ হ্যাকার, কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। ইভেন সে ছেলে নাকি মেয়ে সেটাও কেউ জানে না। শুধু তাই নয়, বহু মাল্টিন্যাশনাল কোম্পানির ডেটা সে হ্যাক করেছে, এমনকি কিছু ডেটা কয়েক সেকেন্ডের জন্য লিকও করেছে। সেই কোম্পানির ওনাররা এখন জেলে রয়েছে। তবে কি ছিল সেই ডেটাগুলোর মধ্যে তার রহস্য শুধু সেই হ্যাকার, কোম্পানির মালিকরা এবং গভর্নমেন্টই জানে। নিজের খাওয়ার প্লেটের দিকে দৃষ্টি স্থির রেখে কথাগুলো বলল রেয়াংশ। রণবীর ভারী কণ্ঠে বললেন, এক্স্যাক্টলি, সো বি কেয়ারফুল। বাট ড্যাড, উই ডোন্ট ডু এনি ইলিগাল ওয়ার্ক। তাহলে কেন আমাদের সতর্ক থাকতে হবে? প্রিন্সকে খাওয়াতে খাওয়াতে সামাইরা বলল, আই নো দ্যাট উই ডোন্ট হ্যাভ এনি ইলিগাল ওয়ার্ক অর বিজনেস। তাই আমাদের কোনো ডেটা যদি হ্যাক হয়েও যায় তাহলে সেই হ্যাকারের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন অবশ্যই নেব। বাট রিমেম্বার ওয়ান থিং, উই আর হিউম্যান বিংস অ্যান্ড নাথিং ইজ ইম্পসিবল ফর আস। ইট ডাজন্ট টেক মাচ টাইম টু চেঞ্জ ওয়ানস ক্যারেক্টার, মেন্টালিটি, অ্যাসপিরেন্টস, ইভেন হিজ অর হার ওন সেলফ। তোমরা 3 ভাই বোন এবং আরুষির উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে কোনো দিনও এমন কোনো কাজ করো না যার কারণে তোমাদের সম্মান, তোমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হয়। আমরা তোমাদের খুব ভালো করেই চিনি। আমরা জানি তোমরা কোনো ভুল কাজ করবে না। তবুও অভিভাবক হিসেবে তোমাদের বোঝানোটা আমাদের কর্তব্য। তোমাদের সাথে আমাদের পরিবারের সম্মান জড়িয়ে আছে। তাই আমি আবারও বলছি, কোনো প্রকার অনৈতিক কাজের সাথে নিজেদের জড়িও না, নয়তো এর প্রভাব আমাদের পরিবার এবং ব্যবসার উপর তো পড়বেই, সাথে ক্ষতিগ্রস্ত হবে তোমরাও। পুনম বললেন, বি কাইন্ড হার্টেড, বি ইয়োরসেলফ। তবে যদি মনে হয় তোমাদের চরিত্রে কিছু পরিবর্তন আনা প্রয়োজন তাহলে অবশ্যই নিজেদের পরিবর্তন করবে। রিত বললেন, তোমরা তোমাদের অ্যাটিটিউড নিয়ে চলবে তো ঠিকই, তবে সকলের প্রতি বিনয়ী এবং শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করবে। মনে রেখো, মানুষের পরিচয় তার ব্যবহারে প্রকাশ পায়। রিতের কথা বলা শেষ হলে রাজবীর বললেন, আমরা শুধুমাত্র তোমাদের সঠিক পথ দেখাতে সক্ষম, তবে সেই পথে তোমরা কিভাবে হাঁটবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে। ভুল পথে এগোনো থেকে তোমাদের রক্ষা করার জন্য আমরা সারা জীবন থাকব না। তোমরা যথেষ্ট বড় হয়েছ, তাই ঠিক ভুলের বিচার করা তোমাদের পক্ষে অসম্ভব কিছু নয়। সুতরাং নিজেদের রক্ষা কবচ তোমাদের নিজেদেরই হতে হবে। এতক্ষণ ধরে সামাইরা, ঋষি, আরুষি এবং রেয়াংশ বড়দের কথা খুব মনোযোগ সহকারে শুনল এবং তাদের কথায় সম্মতি প্রকাশ করল। তাদের সম্মতি প্রকাশের ভঙ্গি দেখে প্রিন্সও তাদের নকল করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, আমিও কিছুই বুঝতে পারলাম না। রাজবীর হেসে বললেন, তাহলে তুমি মাথা নেড়ে সম্মতি প্রকাশ করছো কেন? মামুলা বলেছে তাই। প্রিন্সের কথা শুনে সকলেই হেসে উঠল। সামাইরা বলল, ওরে আমার মামু পাগল ছেলে রে, তোকে অত কিছু বুঝতে হবে না, তুই চুপচাপ খাবার ফিনিশ কর। বাড়ির 2 কর্ত্রী তাড়াতাড়ি খাবার খেয়ে এনজিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পর 2 কর্তা একই গাড়িতে অফিসের উদ্দেশ্যে বেরোলেন। সাথে ছিল গাড়ির ড্রাইভার এবং তাদের পিএ মিস্টার সঞ্জয় রায়। সঞ্জয় বাঙালি, তিনি প্রথম থেকেই রণবীর এবং রাজবীরের পিএ, অত্যন্ত বিশ্বস্ত একজন ব্যক্তি। এত বছর ধরে ওদের পিএ হিসেবে থাকতে থাকতে তারা খুব ভালো বন্ধু হয়ে গেছে। পরিবারের প্রত্যেকজন সদস্যেরই নিজেদের পছন্দ মতো একটা করে লাক্সারিয়াস কার আছে এবং রেয়াংশের একটা বাইকও আছে। রণবীর এবং রাজবীর বেশিরভাগ সময় তাদের অফিস একই গাড়িতে যান। পুনম এবং রিতও যেখানেই যান একসাথে এক গাড়িতেই যান।
ঋষি এবং রেয়াঞ্জ অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় ঋষি সামাইরাকে জিজ্ঞেস করলো, দিদি ভাই, তুই অফিস যাবি না? সামাইরা হল রুমে সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল। ম্যাগাজিন থেকে চোখ সরিয়ে ঋষির দিকে তাকিয়ে বলল, না রে, এখন যাব না। এখন অফিসে তেমন কোনো কাজ নেই। যেটুকু কাজ আছে তা বাড়িতে বসেই করা যাবে। আমার বিকালে মিটিং আছে, তাই আমি বিকালে যাব, তোরা যা। বাই দ্য ওয়ে, আজ দুপুরে তোর মিটিং আছে না? হ্যাঁ আছে। আজ যার সাথে মিটিং আছে সে আর আমি জার্মানিতে একই ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং পড়েছি। ইভেন আমরা ব্যাচমেট ছিলাম। পাপা তো তোর মিটিংয়ের ব্যাপারে কিছুই বলল না। যেদিন মিটিংয়ের ডেট ফিক্স করা হয়েছে সেই দিনই বড় পাপার সাথে আমার মিটিংয়ের বিষয়ে কথা হয়েছে। আজ সকালে জগিং যাওয়ার সময় বড় পাপা আমাকে ডেকেছিলেন এ বিষয়ে কথা বলতে। তখনই আমাদের আবার কথা হয়েছে। তাই হয়তো ব্রেকফাস্ট টেবিলে আর কিছু বললেন না। ওহ আচ্ছা, তোর এই ব্যাচমেটের নাম কি? যুবরাজ খান্না। রেয়াঞ্জ এতক্ষণ মেন গেটের কাছে দাঁড়িয়েছিল। এবার উচ্চস্বরে বলে উঠল, দা ভাই, হলো তোর? চল এবার। তুই পার্কিং স্পেসে চল, আমি যাচ্ছি। কাম ফাস্ট। বলেই রেয়াঞ্জ চলে গেল। সামাইরাও কোনো জরুরি কল রিসিভ করার জন্য নিজের রুমে চলে গেল। হল রুমে তখন রয়ে গেল শুধু ঋষি, আরুষি এবং প্রিন্স। প্রিন্স আরুষির কোলে বসে মোবাইলে গেম খেলছিল। ঋষি তাদের কাছে গিয়ে আরুষির এলোমেলো চুলগুলোকে ওর কানের পাশে গুজে দিয়ে মৃদু হেসে বলল, আমি আসছি, সাবধানে থেকো। বলেই যেই না ঝুঁকতে যাবে আরুষি তাকে সাবধান করে বলল, প্রিন্স আছে কিন্তু এখানে। কিন্তু কে শোনে কার কথা? ঋষি ঝুঁকে গিয়ে পরপর আরুষি এবং প্রিন্সের কপালে কিস করে সেখান থেকে চলে গেল। ঋষি পার্কিং স্পেসে পৌঁছে দেখল রেয়াঞ্জ নিজের বাইকের কাছে দাঁড়িয়ে আছে। ঋষি বলল, তুই কি আজ বাইক নিয়ে অফিস যাবি? না তো, কেন? অ্যাকচুয়ালি তুই বাইকের কাছে দাঁড়িয়ে আছিস তো, তাই মনে হলো। বেশ কয়েকদিন হয়ে গেল বাইক নিয়ে বেরোইনি, ভাবছি আজ বের হব। ঋষি কর্কশ কণ্ঠে বলল, একদম না। মাঝরাত্রে বাইক নিয়ে বেরোস তুই, আর বড় মাম্মা জানতে পারলে আমাকে সামাল দিতে হয়। আমি আর বড় মাম্মাকে মিথ্যে কথা বলতে পারবো না। রেয়াঞ্জ কণ্ঠে বিরক্তি এনে বলল, দা ভাই, তুই তো জানিস আমি তো আর এমনি এমনি বেরোই না মাঝরাত্রে। হ্যাঁ আমি জানি, তবুও আমি তোর কোনো হেল্প করব না, অ্যান্ড আই এম নট সরি ফর দ্যাট। ওকে ফাইন, আই অলসো ডোন্ট নিড ইয়োর হেল্প। লেটস গো, উই আর অলরেডি লেট নাও। এরপর ঋষি তার BMW এবং রেয়াঞ্জ তার মার্সিডিসে চড়ে নিজেরাই ড্রাইভ করে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এতক্ষণ শুনলেন আমি তোমার দ্বিধায় বাঁচি পর্ব 5। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি দুঃখিত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা গল্প পড়তে ইচ্ছুক তারা আমার ফেসবুক পেজ থেকে পড়তে পারেন। আমি পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট অবশ্যই করবেন।